বিয়ের সাজে সেজে উঠেছে চৌধুরী ম্যানশন। চারিদিকে বিভিন্ন রং বেরঙের আলোকসজ্জা। আজ নেন্সির হলুদ সন্ধ্যা। কিছুক্ষণ পরে অনুষ্ঠান শুরু হবে। বাড়ির বড় বউ হিসাবে তের উপর কাজের দায়িত্ব পড়েছে অনেক। বাগানে দাঁড়িয়ে স্টেজের দিকটা অতিথি আপ্যায়ন করছে তে। কেমন আছো তে? হঠাৎ পরিচিত অনাকাঙ্ক্ষিত আওয়াজে পিছনে ফিরে তাকায় তে। আরে লিচা আপু, আসুন আসুন। লুসি আপুরা রুমে আছে, রেডি হচ্ছে। আমি তো তোমার সাথে কথা বলতে এলাম। আমার সাথে? কি কথা বলুন। আসলে আই এম ভেরি সরি তে, তোমরা হানিমুনে গিয়েছিলে আর সেই সময় এমন একটা ব্লান্ডার হলো যে যা হয়েছে হয়ে গেছে, সেটা নিয়ে কথা বলে লাভ নেই। তে চলে যেতে নিলে লিসা তার হাত ধরে আটকায়। দাঁড়াতে, লেট মি এক্সপ্লেন। কি এক্সপ্লেন করবেন আপনি? বলুন। আপনার প্রথম সন্তান তানহা, আপনার প্রথম সন্তান তানহা না হয় আপনার আর আপনার প্রাক্তন প্রেমিক লিমিনহোর সন্তান। তানহা যখন আপনার পেটে ছিল তখন আপনি জাঙ্কুককে বিয়ে করেন। সেই বিয়েতে আপনাদের দুজনের মধ্যে শারীরিক সম্পর্ক হয়নি। তাহলে আপনার দ্বিতীয় সন্তান? হিসাব অনুযায়ী দেখতে গেলে তুহিনের জন্ম আপনাদের ডিভোর্স হওয়ার কয়েক মাস আগে হয়েছে। তাহলে ওর বায়োলজিক্যাল বাবাকে তানহা আর তুহিন কেন জাঙ্কুককে পাপা বলবে? তুহিন না হয় ছোট, কিন্তু তুহিনা তো বড়, একটু বড় হয়েছে। তাহলে এখনো তাকে কেন জানাননি যে জাঙ্কুক তার আসল পাপা নয়? নাকি লিমিনহোর নামের আদেও কেউ নেই? তানহা আপনার আর জাঙ্কুকের নোংরার পাপের ফল? আশেপাশে সবাই তাকিয়ে আছে ওদের দিকে। জিন বেগম এগিয়ে আসেন ওদের দিকে। কি হয়েছে লিচা, তুমি তেকে চড় মারলে কেন? সেটা ওকে জিজ্ঞাসা করুন আন্টি। ওর সাহস কি করে হয় আমার ছেলে মেয়ের পাপের ফল বলার? আচ্ছা, তোমরা দুজন ভেতরে চলো, এখানে গেস্টরা আছে, সিনক্রেট করো না। থাক আন্টি, আপনি আপনার ছেলের প্রাক্তন ওয়াইফের সাথে কথা বলুন। আমার মতো বাহিরাগত মানুষের সাথে কথা বলার দরকার নেই। তে কথাগুলো বলে হন হন করে চলে যায় সেখান থেকে। জাঙ্কুক পাঞ্জাবি বাজতে বাজতে বলে, তে লুক অ্যাট মি বেব, তোমার শাড়ির সাথে এই পাঞ্জাবিটা মানাবে দেখো। আপনি খামোখা আমার সাথে কেন জামা মিলিয়ে পরবেন? আপনি বরঞ্চ আপনার বাচ্চার মায়ের সাথে জামা মিলিয়ে পরুন। কতবার বলবো তে যে আমার কোনো বাচ্চা নেই? একেবারে ফালতু কথা বলবেন না জাঙ্কুক, তা না হলে ওই বাচ্চাগুলো কেন আপনাকে পাপা পাপা বলবে? কেউ পাপা বললেই কি তার জন্মদাতা বাবা হওয়া যায় তে? তাহলে ওদের আসল বাবার নাম কি বলুন আমায়? নাকি সত্যি ওরা আপনার আর লিসা আপুর মজার ফল? তে! জাঙ্কুক তেকে চড় মারতে গিয়েও হাত থেমে যায় জাঙ্কুকের। আপনি আমায় চড় মারতে গেলেন জাঙ্কুক? লিচা আপুদের জন্য? থামলেন কেন? মারুন। মাথা খারাপ করাবি না তে। আজকে আমার বোনের গায়ে হলুদ, আমি আমার মুড অফ করতে চাই না। তুমি আমার চোখের সামনে থেকে যাও এখন। তে অবাক হয়ে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। এই মানুষটাকে সে কিনা সবে ভালোবাসতে আরম্ভ করেছিল, যে মানুষটা অন্যের জন্য তার গায়ে হাত তুলতেও পিছু পা হলো না। কষ্টগুলো গলায় আটকে যেতে থাকে তের। কোনো রকমে কান্না আটকানোর চেষ্টা করে সে। বেরিয়ে যায় রুম থেকে। হলুদ রঙের লেহেঙ্গাতে আজ দারুণ সুন্দর দেখাচ্ছে নেন্সিকে, কিন্তু এই সম্পূর্ণতার মধ্যেও যেন কিছু অপূর্ণতা রয়ে গেছে। মুখে কোনো হাসি নেই নেন্সির। লুসি বলে ওঠে, কিরে তুই এখনো মুখটা অমন মজা আসা ফুলের মতো করে রাখবি? নেন্সি, সুকাই ভাইয়া কত ভালো ছেলে, তোকে অনেক ভালো রাখবে রে। আজ তোর গায়ে হলুদ, কাল তোর বিয়ে, এবার তো একটু হাস। ভালো লাগছে না ছোট আপু? কেন ভালো লাগছে না শুনি? ওই কায়ের জন্য। তুই জানিস ও কেমন ছেলে, তারপরও ওকে নিয়ে কি করে এত আবেগী হতে পারিস নেন্সি? ঠিক যেভাবে তুমি সব জেনেও ইওনো তালুকদারকে ভালোবাসতে পারো সেভাবে। নেন্সি, আসতে পারি? দরজায় করাঘাতে দুই বোনের কথার মাঝে ব্যাঘাত ঘটায়। আরে ইওনো, আপনি আসুন আসুন। কি কিছু বলবেন? না আসলে আমার তো এখন তেমন একটা সামর্থ্য নেই। যেটুকু পেরেছি আমার তরফ থেকে এই ছোট্ট উপহার এই বিয়ের কোণের জন্য। ইওনো একটা ছোট্ট কানের দুল এগিয়ে দেয় ওদের দিকে। খুব সুন্দর হয়েছে। দেখ নেন্সি, আমাকে মনে হয় মম ডাকছে। তোরা কথা বল, আমি আসছি। নেন্সি চলে যাই। আমার মনে হয় হয়তো গিফটটা ওনার পছন্দ হয়নি। না না, তেমন কিছু না, ওসব বাদ দেন। আগে বলুন আপনি। ইওনোকে এদিক ওদিক তাকাতে দেখে ইওনোর চোখের সামনে লুসির তড়ি মারে। এই যে হ্যালো মিস্টার ইওনো তালুকদার,
আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আপনার চোখ যাকে খুঁজছে সে আমার ভাইয়ের স্ত্রী। নিজের নজর সংযত করুন। ইয়োনো লজ্জায় মাথা নামিয়ে নেয়, আমতা আমতা করে ওঠে। না মানে আসলে ইয়োনোকে আমতা আমতা করতে দেখে হো হো করে হেসে ওঠে লুসি। হাই হাই ইয়োনো, আপনি তো সিরিয়াসলি মজা বোঝেন না। আমি মজা করছিলাম। আরে ভাই, আমি জানি যে আপনার মনে জিমিন ভাবিকে নিয়ে কিচ্ছু নেই, আর জিমিন ভাবিরও মনে আপনাকে নিয়ে কিচ্ছু নেই, কোনো ফিলিংসই নেই। ইভেন ওরা দুজনে তো বেবি প্ল্যানও করছে। কি? হ্যাঁ, ভাইয়া বলছিল তো। আমি এবার আসছি। আরে শুনুন, কোথায় যাচ্ছেন? ইয়োনো সেখান থেকে চলে যায়। জিমিনকে খুঁজতে খুঁজতে সে একটা ঘরে চলে আসে। কিছুক্ষণ পর দেওয়ালের ছবি দেখে বুঝতে পারে যে এটা সুগার রুম। বাইরে পায়ের আওয়াজ শুনে সোফার পিছনে লুকিয়ে পড়ে সে। সুগা জিমিনকে কোলে তুলে নিয়ে রুমে আসে। কি করছেন সুগা? ছাড়ুন, কেউ দেখে ফেললে কি হবে বলুন তো? দেখলে দেখবে, আমি কি অন্যের বুকে কোলে নিয়েছি নাকি? তোমাকে অত ভাবতে হবে না, তুমি চুপ করে বসে থাকো এখানে। কত কাজ আছে বলুন তো? আমার কি এখানে বসে থাকলে চলে বলুন? তুমি কি এ বাড়ির কাজের লোক নাকি? কাজ করার জন্য অন্যরা আছে। নিজের পায়ের দিকে দেখেছো কতটা কেটে গেছে? ও কিছু না, আমি উঠলাম। এই মেয়ে, বসো বলছি। জিমিন উঠতে নিলে সুগা ওকে ধরে বসিয়ে দেয়। নিজে বসে হাঁটু গেড়ে জিমিনের সামনে। আস্তে করে জিমিনের পাটা নিজের থায়ের ওপর নিয়ে নেয় সে। মলম লাগিয়ে দিতে থাকে। মলম লাগানোর পর আলতো করে অধর ছোঁয় তার স্ত্রীর পায়ে। সুগার এহেন কাণ্ডে লজ্জায় চোখ বুজে আসে জিমিনের। জিমিনকে এভাবে লজ্জা পেতে দেখে মুচকি হাসে সুগা। ধীরে ধীরে তার পায়ের পাতা থেকে উপরে অধর স্পর্শ আঁকায় অগ্রসর হয় সে। লজ্জায় আরও আবেশে চোখ বুজে আসে জিমিনের। উন্মুক্ত পেটের ঠোঁটের স্পর্শ পেতে চমকে চোখ খোলে সে। সুগা মাথা তুলে পাশে এসে বসে জিমিনের। জিমিনের ঠোঁটে নিজের বৃদ্ধা আঙ্গুলটি স্লাইড করতে করতে বলে ওঠে, আই লাভ ইউ জিমিন। ধীরে ধীরে সুগা জিমিনের ঠোঁটের দিকে ধীরে ধীরে অগ্রসর হতে থাকে। জিমিনের কেন জানি গোটা শরীর অবাস হয়ে আসতে থাকে। সুগা পরম আবেশে বুকে জড়িয়ে নেয় তার স্ত্রীকে। পান করতে থাকে তার অধর সুধা। আর যেন নিজেদের মধ্যে সব দ্রুত মিটিয়ে দুটি মন দুটি শরীর এক হতে ব্যস্ত। এতক্ষণ ধরে এই সব কিছু আলমারির আড়াল থেকে সব দেখে ইয়োনো। এখন আর নিজের পায়ে দাঁড়ানোর শক্তিটাও পাচ্ছে না ইয়োনো। তার জিমিন পরি তাহলে সত্যি তাকে আর ভালোবাসে না? অবশেষে কি তাহলে ভুলে গেল তাকে? আর ভাবতে পারছে না সে, কিছুই ভাবতে পারছে না। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে ইয়োনোর। রুমের মধ্যে থেকে নরনারীর গোপন মুহূর্তের সুখ মিশ্রিত আওয়াজ কানে এসে পৌঁছাতে ভেতরটা যেন দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে ইয়োনোর। সেদিকে চোখ তুলে তাকানোর সাহসও নেই তার। আজ সব শেষ। কি করবে ভেবে না পেয়ে দেখে আলমারির পাশে একটা জানালা আছে, তাতে কোনো রড নেই। সেই জানালা দিয়ে বাইরে বের হয়ে আসে ইয়োনো তৎক্ষণাৎ। দিক বেদিক জ্ঞানশূন্য হয়ে সোজা হাঁটতে থাকে ইয়োনো। মনে পড়তে থাকে তার ও তার জিমিন পরির একসাথে কাটানো মধুর স্মৃতিগুলো। লোকে বলে প্রথম ভালোবাসা নাকি মৃত্যুর আগ মুহূর্ত অবধি মনে থাকে। তাহলে কি করে পারলো মেয়ে জিমিন পরি এত তাড়াতাড়ি তার ভালোবাসা ভুলে যেতে? স্বেচ্ছায় অন্যকে নিজের শরীর ছুঁতে দিতে কিভাবে পারলো সে? একেবারও কি তার মুখটা জিমিনের সামনে ভেসে উঠলো না? আরে ইয়োনো, আপনি এখানে? আমি আপনাকে কখন থেকে খুঁজেই যাচ্ছি। আসলে মাঝপথে লুসিকে দেখে থমকে দাঁড়ায় সে। লুসির কথায় কোনো কান নেই। মাথায় খালি তার কিছুক্ষণ আগের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। ইয়োনোর দৃষ্টি যায় লুসির ঠোঁটের দিকে। হঠাৎ আঁকড়ে ধরে লুসির ওষ্ঠদ্বয় নিজের ঠোঁটের ভিতরে। লুসি কিছু বুঝে উঠতে পারে না ইয়োনো এহেন আচরণের কারণ। বেটা বেটা, তে কোথায় দেখেছো? মমের আওয়াজে হাতের সিগারেটটা ফেলে পিছনে ঘরে জাঙ্কুক। কেন মম? ও তো নিচেই থাকবে, কোথায় আর যাবে? কোথাও নেই, গোটা বাড়ি খোঁজা হয়ে গেছে। সবাই জিজ্ঞাসা করছে বড় বউ কোথায়। আমি ভাবলাম হয়তো তুমি জানো কোথায় গেছে। কোথায় আর যাবে? লিসা চর মারার জন্য আবার বাড়ি থেকে বেরিয়ে? হোয়াট? লিসার থেকে চর মেরেছে?